হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আগেই বলেছিলাম আজকে একটা অতি হাই ভোল্টেজ মামলা ছিল সুপ্রিম কোর্টে। যদিও এখন সুপ্রিম কোর্ট হিসাব অনুযায়ী বন্ধ, কিন্তু যাকে আমরা বাংলায় বলি মাঝরাতে কোর্ট খোলা, সেই মধ্যরাতে কোর্ট খোলার মতো 14ই জুলাই সুপ্রিম কোর্টের অরিজিনাল তার সব কিছু কোর্ট খুলছে। কিন্তু তার আগে একটা অতি গুরুত্বপূর্ণ মামলাকে সেন্সার করে আজকে অবসরকালীন বেঞ্চ একটা স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছিল। কেন না, একদিকে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর একদিকে ভারতবর্ষের 10টি রাজনৈতিক দল এবং একটি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। এই 10টি রাজনৈতিক দল এবং একটি সংস্থা, এই 11টি পার্টি মিলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর উষ্মা প্রকাশ করে তার একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে কেন ইলেকশন কমিশনের কী সিদ্ধান্ত নিয়েছিল, যার বিরুদ্ধে একবারে 10টা রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছিল। আর ইলেকশন কমিশনের এবার কী এমন সমস্যা করলো তাদের 10টা রাজনৈতিক দলের সমস্যা হয়ে গেল। আর 10টা রাজনৈতিক দল বা একটা সংস্থার কী বক্তব্য, তাদের বক্তব্য কী ইসিআইয়ের বিরুদ্ধে, আর সুপ্রিম কোর্ট আজকে কী জাজমেন্ট বা আজকে কী রায় জানালো। প্রথমটা বলি, যেহেতু বিহার বিধানসভা এই বছর এবং সামনের বছর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা ভোট, তাই বিহার বিধানসভার জন্য কিছু নিত্য নতুন অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারা হচ্ছে অটোনোমাস বডি, তাদেরকে ভারতীয় সংবিধান একটা বিশেষ পাওয়ার দিয়ে রেখেছে। তার সঙ্গে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 21 নম্বর ধারা এবং সংবিধানের একটি বিশেষ ধারা এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে রেখেছে। যারা হচ্ছে অটোনোমাস বডি, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কিছু কিছু বিষয়ে নাক গলাতে পারে। সুপ্রিম কোর্টও সামান্য কিছু বিষয়ে মানে তাদের মন্তব্য হতে পারে বা তাকে মানা করতে পারে, তাদের নাক গলাতে পারে, না হলে আর কোনো সংস্থাই ইসিআইয়ের বিরুদ্ধে কথা বলতে পারে না। একটা এত বড় পাওয়ার দেওয়া আছে সংবিধানে। তো সেই ইসিআই কী করেছিল এমন না, বিহারে এর আগে 2003 সালে শেষবারের মতো ভোটার তালিকা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। কার নাম অ্যামেন্ডমেন্ট না, 2003 সালে বিহারে ভোটের জন্য সংশোধনী দিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ সংশোধনী নিয়ে ভোটার তালিকা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। 2003-এর পরে আর করা হয়নি। তাই ইসিআইয়ের মনে হয়েছে যে 2025-এর আগে 22 বছর পরে বিহারের মধ্যে ডেমোক্রেসি, ডেমোগ্রাফি, ডিলিমিটেশন অনেক কিছু তার বর্ধিত হয়েছে, অ্যাডিশন হয়েছে, অল্টারেশন হয়েছে, তার ডেমোগ্রাফি অনেক পাল্টে গেছে। সেই ডেমোগ্রাফি ভালো করে রিকনস্ট্রাকশনের জন্য ইলেকশন কমিশন 3টে নিয়ম আনছে। 1987-এর আগে একটা নিয়ম, 1987 1 জুলাই মানে 1987 2রা জুলাই থেকে 2রা ডিসেম্বর 2004 পর্যন্ত একটা নিয়ম, 2004-এর পরে একটা নিয়ম। তারা বলেছে যে এই সমস্ত বিষয়ে 1987-এর আগে কারো জন্ম হলে 1 জুলাই, অর্থাৎ 1987 1 জুলাই কারো জন্ম হলে, তার আগে জন্ম হলে সেখানে তাকে কোনো প্রমাণ দিতে হবে না, কোনো নথি লাগবে না, শুধু তাকে বলতে জন্মের স্থানটা কী, জন্ম তারিখটা কী। আর 1987 থেকে 2004 2রা ডিসেম্বরের মধ্যে জন্ম হলে বাবা বা মায়ের যে কোনো একজনের জন্মস্থান, জন্মের প্রমাণপত্র সে যে কোনো হতে পারে। তার 11টা নথি আছে। আমি এরপরে একটা ভিডিও করব যে কী কী 11টা নথি, তা দিয়ে আমি একটা ভিডিও করব এবং ইউনিভার্সাল ফর্ম নিয়েও এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসব। তো এবং 2004-এর পরে জন্ম হলে যারা ভোটার তালিকায় নাম তুলতে চান তাদেরকে বাবা এবং মায়ের দুজনের জন্মের স্থান, জন্মের প্রমাণপত্র এবং নিজের জন্মের স্থান, জন্মের প্রমাণপত্র নিয়ে আসতে হবে। এদের কী অন্যায় অন্তত আমার চোখে আসছে না। কারণ আমরা সবাই জানি যে প্রত্যেকটা রাজ্যেই ভুয়ো ভোটারের ছড়াছড়ি, যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তার জন্য কিন্তু কমিশনার এই নিয়ম করেছিল। এবার আসি রাজনৈতিক দলগুলো কী বলছে না, রাজনৈতিক দলগুলো বলছে যে কমিশনার একদিকে নিয়ম করেছে যে আধার কার্ডকে তারা মান্যতা দেবে না, তারা
তাদের নিজেদের দেওয়া ভোটার কার্ডকেও মান্যতা দেবে না। আবার 100 দিনের কাজের বা মনরেগা তার যে সার্টিফিকেট তাকে গুরুত্ব দেবে না, আবার রেশন কার্ড তাকে গুরুত্ব দেবে না। এইখানেই আপত্তি সমস্ত রাজনৈতিক দলের, এবং তারা উঠে পড়ে তারা অনেকগুলো দাবি করে। তার মধ্যে দুটো দাবি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা দাবি, এই মুহূর্তে বিহার নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে সমস্ত সংশোধনী সম্পূর্ণ স্টে অর্ডার জারি করতে হবে, যাতে কমিশন কোনো কিছু কাজ করতে পারবে না। ছোটো জগন্নাথ হয়ে যেমনভাবে অ্যাজ ইট ইজ চলে আসছে তেমনিভাবে চলবে, কোনো কিছু করতে পারবে না, প্রথম ছিল। আর দ্বিতীয়, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডকে মান্যতা দিতে হবে। এছাড়াও আরও অনেক আবেদন, আমি এই দুটোকে আমার মেন বলে মনে হয়েছে। এবার আসি যে সুপ্রিম কোর্ট কী বলেছে। সুপ্রিম কোর্টে যখন প্রথম আবেদন করা হলো, আজকে দেখলাম যে তাবড় তাবড় আইনজীবী, তার মধ্যে 3 জনকে আমি চিনতে পেরেছি, গোপাল শঙ্কর নারায়ণ মহোদয়, কপিল সিব্বাল মহোদয় এবং অভিষেক মনু সিংভিজি মহোদয়, যাদের বা যিনাদের একদিনের ফিজ কারো 80 লাখ, কারো 90 লাখ, কারো 1 কোটি, কারো 10 লাখ, কারো 20 লাখ, 50 লাখ। তাহলে এত বড় মাপের আইনজীবী যাদের একদিনের ভিজিট দিতে আমাদের মতো হাই স্কুলের মাস্টারকে 5 বছর চাকরি করতে হবে। 5 বছর চাকরি করলে আমরা যে বেতনটা, যে টাকাটা পাবো, ওই টাকাটা ওনাদের একদিনের সওয়ালে খরচ হয়। তাই ওনারা এত বড় মাপের আইনজীবী, এরকম সমস্ত আইনজীবী ছিল। তাতে সুপ্রিম কোর্ট প্রথমেই বলে, না, গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত আনতে কখনোই সুপ্রিম কোর্ট পারে না। প্রথম সিদ্ধান্ত যে বিহার নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার যে সংশোধনীগুলো আনছে তার উপর স্টে অর্ডার তো অনেক দূরের কথা, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া স্টে অর্ডার দিতে সুপ্রিম কোর্ট পারে না। কারণ নির্বাচন কমিশনার এই বিষয়ে তাদের সুপ্রিম সিদ্ধান্ত নেবে। অর্থাৎ তাদের প্রথম সিদ্ধান্ত একবারে বুচালি কাট অফ, যে না, ডেমোক্রেসিক পদ্ধতিতে ডেমোগ্রাফি নির্ণয়ের জন্য যদি ইসিআই কোনো প্রসেস নেয়, যদি কোনো অ্যামেন্ডমেন্ট করে, তাতে আপনাদের সমস্যা কোথায়? এবার দ্বিতীয় পয়েন্টে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড তাকে অধিকার দিতে হবে। এই পর্যায়ে সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এই ভারতবর্ষেরই বুকের ডকুমেন্টস, টেস্টিমোনিয়ালস, তাই ইসিআইকে এগুলোকে মান্যতা দিতে হবে। তবে এখানে একটা ক্লজ যোগ করেছে, যদি ইসিআই মনে করে যে এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো সমস্যা আছে, তাই তারা এগুলোর বিরুদ্ধেও বিশ্লেষণ, নানা রকম খোঁজ খবর, সংশোধনী আনতে পারে। অর্থাৎ প্রথমটা স্বীকৃতি দিলেও যদি ইসিআইয়ের মনে হয় যে ভাই এই আধার কার্ডটা মনে হচ্ছে আমার একটা সাসপিশিয়াস ডকুমেন্ট, কিংবা এই ভোটার কার্ডটা মনে হচ্ছে সাসপিশিয়াস ডকুমেন্ট, কিংবা এই রেশন কার্ডটা সাসপিশিয়াস ডকুমেন্ট, তাহলে তারা কিন্তু এর বিরুদ্ধেও কিন্তু একটা সংশোধনী নিয়ে আসতে পারে বা অ্যানালাইসিস করতে পারে, ক্রস অ্যানালাইসিস করতে পারে। অর্থাৎ সব কিছু মিলিয়ে আজকে যে কমিশনারের হাত বাঁধার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, হাত কিন্তু বাঁধতে পারলো না। শুধুমাত্র 3টে ডকুমেন্টকে স্বীকৃতি পেয়েছে, তাও আবার ইসিআই যদি মনে করে সেটাকে তার সার্ভিলেন্স করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এতে সমস্যা কাদের হবে? না, যারা বাংলাদেশ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার হয়েছি, যদি এমন কিছু ব্যক্তি থাকে, যদি কোনো রোহিঙ্গা থেকে থাকে, তাদের কিন্তু মাথায় বাজ পড়লো। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই স্টে অর্ডার দেয়নি। তাহলে ওনাদের ছাড়া ওই রোহিঙ্গা বা বাংলাদেশি ভোটারদের বাদ দিয়ে আর সবার উপর কিন্তু একটা আশীর্বাদের বাণী নিয়ে আসছে। আমরা অত্যন্ত ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে, এটুকু আন্দাজ করতে পারি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।